স্যার ভালো আছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা কিছুটা করেছি স্যার। করেছেন না? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা। নাওয়াল নাওয়াল আসছিল নাকি? হ্যাঁ, নাওয়াল কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। আচ্ছা। তারপর পড়াশোনা কেমন হয়েছে নাওয়াল? জি স্যার। পড়াশোনা কেমন হলো? দুদিনের যে পড়া ছিল, অনেক পড়া জমা গেছে না? অনেক পড়া। জি স্যার, আস্তে আস্তে করছি। আস্তে আস্তে না? আচ্ছা। আস্তে আস্তেই করা উচিত। একসাথে সব পড়াশোনা করা পসিবল না, রাইট? আচ্ছা। তাহলে আহ, গত দিনের কি পড়া যেন আমি দিছিলাম আপনাদেরকে? ডে 6 এ কিছু কি আমাকে হোমওয়ার্ক করতে দিছিলাম নাকি মুখস্থ করতে বলছিলাম? তো কিছু হোমওয়ার্ক দিয়েছিলেন, কিছু জিনিস বুঝিয়েছিলেন, সেগুলোই করতে বলেছিলেন। তো কই আমাকে তো হোমওয়ার্ক কেউ আপনারা দেখালেন না। হোমওয়ার্ক? না না, হোমওয়ার্ক তো আপনি আমাদের দেননি স্যার। শুধু তো আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স দিয়েছিলেন। আচ্ছা। 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 তো আমরা আমাদের আজকে ডে 7 এর পিডিএফ শেয়ার করবো তাহলে। দেখতে পাচ্ছেন? এগুলো ছিল তাই না? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি তো। নেগেটিভ ছিল এরকম তাই তো? হ্যাভ এজ হ্যাভ। হ্যাঁ স্যার। হুম, হুম। তারপর ইউকে ইউএসএ ছিল এই তো? ইউকে ইউএসএ, রাইট? ওকে। আচ্ছা, তাহলে আই হ্যাভ নট আ কার। আমার কার নাই। এটা কি? আচ্ছা, আপনারা কি জানেন যে আই ইট রাইস এই বাক্যটাকে কিভাবে আমরা, আচ্ছা, দে দে প্লে সকার, তারা সকার খেলে, মানে ফুটবল আর কি। এটাকে কিভাবে প্রশ্নবোধক বানানো যায় নওয়াল? যে তারা কি সকার খেলে বা আই ইট রাইস, এই যে আমি দেখাচ্ছি নওয়ালের কাছে আমার প্রশ্ন, যে আমি লিখলাম আই, তারপরে লিখলাম ইট, আই ইট রাইস। আমি ভাত খাই। আমি জানতে চাচ্ছি আমি কি ভাত খাই। এটাকে প্রশ্ন বানানো যায় কিভাবে, বা এটাকে কিভাবে বলা যায় যে না, আমি ভাত খাই না। নাহলে এটা কি হবে ভাইয়া? স্যার, এম আই ইট রাইস? কেন এমআই হবে? আচ্ছা, আমি ভাত খাই না এটা বলেন তো আগে। হুম? আমি ভাত খাই না এটা কিভাবে? আই এম নট ইট রাইস, এরকম? আই ডু নট ইট রাইস। আচ্ছা, কেন ডু নট ইট রাইস? কেন? কারণ স্যার, কারণ হচ্ছে এই সেন্টেন্স হচ্ছে অক্সিলারি ভার্ব নাই, কিন্তু অক্সিলারি ভার্ব বসাতে হবে। আচ্ছা, এই বাক্যে আমাদের বি ভার্ব নাই, রাইট? আমরা দেখছিলাম কি আমাদের প্রিভিয়াস লেসনগুলো একটু খেয়াল করি। এই যে আমাদের বি ভার্ব, এই যে আমাদের বি ভার্ব কোনগুলো? এমিজার, দেবাশিসদা দেখতে পাচ্ছেন? দেবাশিসদা কি আছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এই যে বি ভার্ব, নাওয়ালের সাথে কথা বলছি, সবাই মিলেই শুনে। এই বি ভার্ব হচ্ছে এমিজার। কোনো বাক্যে যদি বি ভার্ব থাকে, কোনো বাক্যে যদি বি ভার্ব থাকে, তাহলে বি ভার্বের পরে নট যুক্ত করে দিলে সেটা নেগেটিভ হয়ে যায়। যেমন ইউ আর মাই স্টুডেন্ট,
ইউ আর নট মাই স্টুডেন্ট। পলাশ অ্যান্ড বাপ্পি আর গুড ফ্রেন্ডস, পলাশ অ্যান্ড বাপ্পি আরন্ট গুড ফ্রেন্ডস। শি ইজ মাই সিস্টার, শি ইজ নট মাই সিস্টার। তার মানে বি এম ইজ আর, এই যে অক্সিলারি ভার্ব যদি কোনো বাক্যে থাকে, এই যে বি ভার্ব যেগুলো, বি ভার্বের পরে নট যুক্ত করে দিলে সেটা কি হয়ে যায়? না বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। একই রকম ভাবে কোনো বাক্যে যদি ওকে, একই রকম ভাবে যদি আমাদের কোনো বাক্যে আমাদের সাথে জয়েন করেছেন সুবন ভাই, আমানুল্লাহ ভাই, থ্যাঙ্কস ফর জয়েনিং। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বলেন। জি ভালো আছি, জি ভালো আছি। আপনারা জয়েন করেছেন, অনেক ধন্যবাদ। আমরা মূল আলোচনা করতে যাই। আমরা আলোচনা করছিলাম, পরে আমরা আপনাদের সাথে গল্প করব, ঠিক আছে? সুবন ভাই, আমার ভাই, জি ওকে, থ্যাংক ইউ। সো আমরা ছিলাম এখানে, এই যে আমরা ছিলাম এখানে, যে এই যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি এম ইজ আর থাকে, এই যে এম ইজ আর ওয়াজ আর, এই পাঁচটাকে একত্রে বলে বি ভার্ব, তাই তো নওয়াল? হ্যাঁ স্যার। পাঁচটাকে বলে বি ভার্ব। তো কোনো সেন্টেন্সের মধ্যে এই হ্যাঁ স্যার। ভার্বগুলো যদি পাই, তাহলে তারপরে আমরা একটা নট যুক্ত করে দিব, জাস্ট একটা নট দিয়ে দিলেই হবে। যেমন এই যে আই এম এ লয়ার, তাহলে আমি লিখবো আমি লয়ার নই, আই এম নট আ লয়ার। শি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, শি ইজ নট অ্যান ইঞ্জিনিয়ার। এই দেখেন, এটাকে নেগেটিভ এভাবেই করেছি আমরা। এই যে এম এর পরে নট, আর এর পরে নট, আর এর পরে নট, ইজ এর পরে নট, ইজ এর পরে নট, ইজ এর পরে, এই যে ওয়াজ এর পরে নট, উইল এর পরে নট, এগুলা দিয়ে কিন্তু আমরা কি করছি, বি ভার্ব যেগুলো, বি ভার্বের পরে আপনার বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার এবং উইল বি, এগুলা যদি কোনো বাক্যে থাকে তারপরে নট দিয়ে দিলে সেটা না হয়ে যায়। আমরা বললাম, এই সাউন্ড হচ্ছে কারে কানে, একটু মিউট করুন আপনার, এটা যার এখানে সাউন্ড হচ্ছে, কথা বলার সময় আর মিউট হয়ে কথা বলুন। যেমন আমি বললাম মাই মাদার উইল বি আ হোম মেকার, তাহলে আমার মা একজন গৃহিণী হবেন। আমার মা হোম মেকার হবেন না, তখন আমরা বলবো মাই মাদার উইল নট বি। এই উইল এর পরে নট লিখতে হবে, কিন্তু উইল নট। অনেকে ভুল করে কি জানেন, লিখে উইল বি নট, এই যে বি এর পরে নট দেয়, বি এর পরে নট দেওয়া যাবে না, উইল এর পরে নট দিতে হবে। পলাশ উইল বি আ ডিলিজেন্ট বয়, পলাশ উইল নট বি আ ডিলিজেন্ট, উইল এর পরে নট দিতে হবে। আচ্ছা, আমাকে কি ফোনটা করছি? হ্যালো 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 হ্যালো, কে আপনি? হ্যালো, হ্যাঁ তুই কিতা দোকানের বললো কিতা? আসি ভালো বন্ধু, আমি আসলে ঢাকায় অনেক ব্যস্ত সময় পার করি। এখন আমি জানো আমি একটা একটা জুম মিটিংও, আমার সামনে অনেকেই আছে। ওকে ওকে ওকে, সো স্যার হ্যাঁ, বলছি এর আগের দিন একটা মানে আমাদের একটা পড়িয়েছিলেন উই আর ইন্ডাস্ট্রিয়াস, এই ইন্ডাস্ট্রিয়াস মানেটা একটু বলে দেবেন আমাকে বাংলা? পরিশ্রমী, পরিশ্রমী, আর ইন্ডাস্ট্রিয়াস। ওকে, আর ডিলিজেন্ট, ডিলিজেন্ট মানেও কি পরিশ্রমী? হ্যাঁ এরকমই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যা বলছিলাম যে আপনাদেরকে যে এমিজার এগুলো যদি থাকে তাহলে তারপরে নোট দিয়ে দিলে কি হয়? নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ হয়ে যায়। নেগেটিভ হয়। নেগেটিভ হয়। খুবই সহজ কথা। মানে এক কথা শেষ, আমি যদি বাংলায় না বুঝি, না বোধক শব্দ, তাহলে নেগেটিভ। হ্যাঁ নেগেটিভ। আচ্ছা, এরপর এটা আমরা বুঝলাম।
আবার এই যে হ্যাভ ভার্ব বলা হয় হ্যাভ এজ হেডকে। এখন কোনো বাক্যে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে আপনি তারপরে নট ইউজ করলে সেটা নেগেটিভ হয়ে যায়। দেখেন খুব ইম্পর্টেন্ট ক্লাস আজকে, আমি আর একটু নিচে নামাই আপনাদেরকে। আচ্ছা এই যে এখানে দেখুন আমরা বলেছি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলাকে বলে মডাল অক্সিলারি। এগুলাকে কি বলে ভাইয়া? এগুলাকে বলে মডাল অক্সিলারি বা মডাল ভার্ব, যেভাবে আপনি বলেন সমস্যা নেই, মডাল ভার্ব বা মডাল অক্সিলারি। আরো আছে কয়েকটা, নিড, ডেয়ার, অট, ইউজড, এরকম আছে। এগুলাও মডাল, তবে অনেকে এগুলাকে বলে সেমি মডাল। আচ্ছা যাই হোক, তার মানে এই যে এইখানে যারা আছেন এরা সবাই হচ্ছেন মডাল বা সেমি মডাল গ্রুপের মধ্যে, বুঝতে পেরেছি? তো যদি কোনো বাক্যে এম ইজ আর ওয়াজ আর বি ভার্ব থাকে তারপরে নট দিলে সেটা নেগেটিভ হয়। আবার ধরেন বি ভার্ব নাই সব বাক্যে, যেমন এখানে দেখুন আই ক্যান স্পিক ইংলিশ, এই বাক্যে তো কোনো বি ভার্ব নাই। আছে এম ইজ আর ওয়াজ আর আছে, উইল বি আছে? নাই। আছে ভাইয়া? না না স্যার। স্যার। কিন্তু এখানে দেখুন তো কোনো মডাল ভার্ব আছে কিনা, মডাল বা সেমি মডাল। এই দেন প্রথমটাই আছে ক্যান। এই যে ক্যান, হ্যাঁ ক্যান। মডাল ভার্ব থাকলে এটাকে নেগেটিভ করতে গেলে এই মডালের পরে নট লাগিয়ে দিলে হয়। তার মানে আমরা কি দেখব? আমরা দেখব কোন একটা বাক্যকে নেগেটিভ করতে গেলে, যেমন সে বলল যে ইউ মাস্ট গো, তুমি অবশ্যই যাবা, ইউ মাস্ট গো। না তুমি অবশ্যই যাবা না, আমরা কাউকে নিষেধ দিতে চাচ্ছি, না তুমি যাবা না, তুমি অবশ্যই তুমি যাবা না এখানে। তাহলে আমরা ইউ মাস্ট গো আমরা যদি হাবুদক বলতে পারি, তাহলে আমরা না বুদক কিভাবে করতে হয় সেটার জন্য দেখবো এম ইজ আর আছে কিনা, নাই দেখবো মডাল অক্সিলারি আছে কিনা, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট, ইউজ টু, এগুলো মুখস্থ শিখতে হবে আপনাকে। যেমন আমি, আপনারা পরীক্ষাও যদি নিতে চান আমার, আমি মুখস্থ বলতে পারি 22টা। এম ইজ, এই দেখেন আপনারা ভাবতে আমি স্ক্রিনের দিকে তাকাই, এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট অট মাস্ট নিড ডেয়ার ইউজ টু, এভাবে আপনাকে মুখস্থ শিখতে হবে এগুলো, ঠিক আছে? মোবাইল নাম্বার যেভাবে মুখস্থ শিখেন এরকম ভাবে এগুলোকে মুখস্থ শিখতে হবে। কোনো বাক্যে এই সেমি মডাল বা মডাল পেলে তারপরে নট যুক্ত করে দিলে সেটা হয়ে যায় আপনার নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ সেন্টেন্স। একই রকম ভাবে আমরা দেখলাম বি ভার্ব এবং মডাল এবং সেমি মডাল। আরেক ক্যাটাগরি হচ্ছে হ্যাভ ভার্ব। এরা যদি থাকে হ্যাভ এজ এর, তাও তারপরে নট বা নো যুক্ত করতে হয়। তার মানে হ্যাভ হ্যাজ একটু ঝামেলাপূর্ণ, বি ভার্ব এবং মডাল এবং সেমি মডাল গুলো হচ্ছে ঝামেলা মুক্ত, শুধু নট। কিন্তু হ্যাভ ভার্বের বেলায় শুধু নটে কাজ হয় না, কখনো নট কখনো নো, কখনো নট কখনো নো ইউজ করতে হয়। কখন নো আর কখন নট এটা আরেক জটিল আলোচনা। যেমন আমার একটা বই আছে, আই হ্যাভ আ বুক, আমার একটা বই নাই, আই হ্যাভ নট আ বুক, নট লিখতে। আবার আমি বললাম আই হ্যাভ বুকস, আমার বই আছে, আমি এ ইউজ করি নাই, বলছি আই হ্যাভ বুকস। হ্যাঁ মনির ভাই, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম মনির ভাই। জি ভালো আছে, আপনি কেমন আছেন? আচ্ছা আচ্ছা স্যার, জি আচ্ছা সেটা তো, আচ্ছা আর তো আছে সময় কয়েকদিন। তা আপনি এখন আপনি ক্লাস করছেন না কেন? আচ্ছা আচ্ছা, আমার কিন্তু আচ্ছা দিব না, কোনো সমস্যা নাই। আপনি যে আমি এখন ফ্রি আছি কয়েকদিন, আমার কলেজ মলেজ সব বন্ধ, কোর্টে যাওয়া বন্ধ, সব বন্ধ। আহ, আপনি আমাকে যে কোনো সময় আপনার ফ্রি টাইমটা আমাকে জানিয়ে দিন। আর আমি এখনো রাইট নাও কিন্তু একটা ক্লাসে আছি, শুধু আপনার ফোন দেখে আমি ফোনটা পিক করেছি, আমি কিন্তু ক্লাস নিচ্ছি, রাইট নাও আমি ক্লাসে আছি। আচ্ছা শনি রবি আপনি, হুম, ঠিক আছে, কোনো সমস্যা নেই।
ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, সমস্যা নেই, ঠিক আছে। সো মনির ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। না না, ঠিক আছে, এটা তোমার দায়িত্ব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফিজ। আই এম রিয়েলি সরি, আপনাদের মতোই আমার এক স্টুডেন্ট ফোন করেছিল, অনেক দিন ক্লাস করতে পারেন না, অসুস্থ। আই এম রিয়েলি সরি। এখন আপনারা এটা দেখে অবশ্য খুশি হওয়া উচিত যে আপনাকেও আমি ওইরকমভাবে গুরুত্ব দিব। আপনি যদি আমার সাবেক স্টুডেন্ট হয়ে যান, তার মানে আপনাকেও আমি কিন্তু গুরুত্ব দিব, এটা দেখে বোঝা উচিত। আমার আপনাদের মতোই মানে আমার আরেক স্টুডেন্ট পুরাতন, আপনাদের চেয়ে পুরাতন পেয়েছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি স্যার। আই এম সরি যে আপনাদের মূল্যবান সময় নষ্ট হলো। তো হ্যাভ ভার্ব কি করে দেখেন, এই যে আমি বললাম আই হ্যাভ নো বুক, যদি আমি এখানে লিখি যে আই হ্যাভ বুকস, আমার বই আছে, অনেকগুলো বই, আই হ্যাভ বুকস। এখন আপনি কি লিখবেন? এখন কি লিখবেন আই হ্যাভ নট বুকস? তখন লিখতে হয় আই হ্যাভ নো বুকস। তার মানে এই যে আপনি হ্যাভের পরে যদি অন্য কোনো শব্দ থাকে, মানে আর্টিকেল এ এন ডি, তাহলে নট, আর না থাকলে নো। তো এটা বেশ জটিল আলোচনা না? এটা কিন্তু মডাল অক্সিলারি এবং এমিজারের মতো এত সহজ না, জিনিসটা জটিল করে ফেলছে। কিন্তু এটারও একটা সহজ পদ্ধতি আছে। আচ্ছা, সেই পদ্ধতিটা কি সেটা যাওয়ার আগে আমরা আসবো আমাদের এখানে। এই যে আই ইট রাইস, এই বাক্যটা দেখি আমরা লিখলাম আই, এই যে একটু আগে যেটা আমাকে নাওয়াল বললো, নাওয়াল ইজ এ গুড গার্ল, আই ইট রাইস। নাওয়াল উত্তর দিতে পেরেছে কিন্তু ব্যাখ্যাটা ঠিকভাবে দিতে পারে নাই। তারপরে নাওয়ালকে অনেক ধন্যবাদ। নাওয়াল, এখানে শুনতে পাচ্ছি নাওয়াল? হ্যাঁ স্যার। এই বাক্যে দেখেন তো আমরা দেখেছি তিনটা নিয়ম, যে কোনো বাক্যের মধ্যে যদি এম ইজ আর ওয়াজ হয় অর্থাৎ বি ভার্ব থাকে, তারপরে নট যুক্ত করলে সেটা নেগেটিভ হয়। কোনো বাক্যের মধ্যে যদি শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ওট, মাস্ট, নিড, ডেয়ার এরকম মডাল অক্সিলারি বা সেমি মডাল থাকে, তারপরে নট ইউজ করে দিলে সেটা হয়ে যায়। যেমন আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান নট সুইম অর আই ক্যান্ট সুইম। ক্যান নটকে অনেকে আমরা বলি কি ক্যান্ট, মানে সংক্ষেপে বলি আর কি। সো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে বাক্যটা আই ইট রাইস, বা এই যে হি গোস টু আ জু, সে একটি চিড়িয়াখানায় যায়, বা আমরা লিখলাম কি যে আপনার আরো আছে এরকম বাক্য, কি আছে, আই ডু দা ওয়ার্ক, আমি কাজটা করি। পলাশ প্লেজ আ পিয়ানো, পলাশ একটি পিয়ানো বাজায়। হ্যাঁ, এই যে বাক্যগুলো, এখানে কি মডাল অক্সিলারি বা সেমি মডাল আছে বলেন তো ভাই? আছে নাকি? না, ডাউট নাই। এখানে তো ক্যান, কুড, শেল, শুড, উইল, উড এগুলো আছে নাই। আচ্ছা, এখানে কি বি ভার্ব আছে, এম ইজ আর ওয়াজ ওয়্যার? আই আছে, হি আছে। কই আছে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার আছে কোথায়? যেমন এই যে আই ইট রাইস এই বাক্যে এখানে এম ইজ আর ওয়াজ ওয়্যার কোথায় আছে? বা এই যে না, ওখানে নাই। নাই। তার মানে এই যে আই ইট রাইস বা পলাশ প্লেস পিয়ানো এই বাক্যের মধ্যে এম ইজ আর অর্থাৎ বি ভার্বও নাই, আবার হচ্ছে আপনার মডাল অক্সিলারি সেমি মডালও নাই। যদি থাকতো আমরা ডাইরেক্ট একটা নট যুক্ত করে দিলেই পলাশ প্লেজ এ পিয়ানো, পলাশ পিয়ানো বাজায়, তাহলে হয়ে যেত পলাশ পিয়ানো বাজায় না, নট এড করে দিলে। আচ্ছা, এখন এগুলা নাই, বা আই ট্রাইস নাই। আবার দেখেন হ্যাভ ভার্ব যদি থাকতো আমরা জানি নট বা ন ইউজ করা যেত, তাও তো দুটো কাছাকাছি ছিল। এখন এটাতে হ্যাভ ভার্ব নাই, তাহলে উপায়টা কি? যার কেউ নাই তার কে আছে বলতে পারবেন? হ্যাঁ, যার কেউ নাই তার কে আছে বলতে পারেন না? আল্লাহ আছে। তার আল্লাহ আছে। তার আল্লাহ আছে, যার কেউ নেই তার আল্লাহ আছে। দেবাশিস দা গেল কবি, উনি হঠাৎ করে নেই কেন? ওকে, যার কেউ নাই তার আল্লাহ আছে। তাহলে যখন দেখবেন কোন সেন্টেন্সের মধ্যে বি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার নেই, মডাল অক্সিলারিও নাই, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, হ্যাভ ভার্বও নাই, শেষ ভরসা, তখন আপনার কাছে ডু, ডাজ আর ডিড আছে। কি আছে? ডু, ডাজ এবং ডিড, এই তিনটা শব্দ আছে। আপনারা
আছে ডু, আপনার আছে ডাজ, আপনার আছে ডু, আপনার আছে ডাজ, আর আপনার আছে ডিড। এই দেখেন, এই সেই ডু, এই সেই ডাজ, আর এই আছে হচ্ছে ডিড। ডু ডাজ ডিড গুলো আছে। তার মানে এখন আপনি ডু নট, আপনি বলতে পারবেন না আই ইট নট রাইস বা আই এম নট ইট রাইস, কারণ এখানে তো এম নাই, এম আসবে কোথা থেকে? এম ইজ আর ওয়াজ আর না থাকলে কোনো কিছুকে বলতে হয় ডু নট ইট রাইস, অথবা ডাজ নট ইট রাইস, অথবা ডিড নট ইট রাইস। এখন আমার নাওয়াল এটা বুঝতে পেরেছি প্রথম অংশ, যে এখানে কেন ডু নট, ডিজ নট, ডাজ নট হবে। নাওয়াল ব্যাখ্যাটা বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। এখানে এম ইজ আর ওয়াজ আর নাই, অর্থাৎ বি ভার্ব নাই, হ্যাভ ভার্ব নাই, মডাল এবং সেমি মডাল নাই, না থাকার কারণে ডু ডাজ ডিড ইউজ করতে হবে। এখন কেন এখানে ডু ইউজ করতে হবে? এখানে কেন আমি লিখবো না আই ডাজ নট ইট রাইস, কেন লিখবো না আই ডিড নট ইট রাইস, এগুলা কেন লিখবো না? আই ইট রাইস এটাকে না বুঝক, আমি ভাত খাই, এটা কেন নেগেটিভ হবে? আই ডোন্ট অর আই ডু নট ইট রাইস, এটা কে বলতে পারবে? কে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? কি স্যার? এখানে কেন ডু নট ব্যবহার করতে হবে? এখানে ডাজ নট দিলে সমস্যা কি, বা এখানে ডিড নট দিলে সমস্যাটা কি? কেন ডাজ নট হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে বসে। আচ্ছা, আর ডিড নট কার ক্ষেত্রে বসে? ডিড নট কোন পারসন কোন নাম্বারের ক্ষেত্রে বসে? ডিড নট হচ্ছে ফার্স্ট ফর্মে বসে। আচ্ছা, তার মানে এখানে তো থার্ড পারসন আর ইয়ে নিয়ে না, বিষয়টা হচ্ছে ভার্ব নিয়ে, তাই না? ভার্ব নিয়ে, তাই না? আমরা যারা থার্ড পারসন খুব একটা চিনি না, তাদের সহজে উপায় কি বলেন সামি ভাই, সহজ উপায় কি? আমি আমি আসলে 8:30 আমার ইফতার, আমি ভাবছি দুবাই টাইম 8:30, বাংলাদেশ টাইম 8:30, তো আমি মানে ধারণা করি নাই এখানে টাইম 6:30 পড়ে আর কি। আমার ইফতার ছিল, ইফতার করে নামাজ পড়ে এখন আসছি। আমি হঠাৎ দেখি স্যার বললেন 8:30, এখন থেকে 6:30 শুরু করে দিয়েছেন, ব্যাপার কি? আমরা তো আর দুবাই টাইমটা ফলো করি না, আমরা তো বাংলাদেশের টাইম বুঝাই কথা বলি। আচ্ছা, তো আমি প্রশ্ন যেটা, আমি ইফতার করতে করতে এখানে ইফতার করে খাওয়া দাওয়া করলাম, খাওয়ানো যেখানে বিবার থাকে না, বিবার যদি না থাকে তাহলে কি করবো? আমি কথাটা বুঝি নাই। আপনি বিভার গুলো চেনেন তো না? বিবার চিনছি। কয়টা বিভার আছে? ইজ ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাড হ্যাজ। না, এগুলা বিভার না। বিভার হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, পাঁচটা। আরো আরো ভাবে বলা যায় কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব, এগুলা বিভার না। হ্যাভ ভার্ব, হ্যাঁ, হ্যাভ ভার্ব, এই যেগুলাকে বলে হ্যাভ ভার্ব, এখানে লেখা আছে, আপনি কালকে এই জানেন হ্যাভ ভার্বের সম্পর্কে। এই যে হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, আর বিভার হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার। এই পাঁচটা আরো আছে, তো মূলত এই পাঁচটা হিসেবে আমরা দেখে থাকি। আচ্ছা, তো কোন বাক্যে যদি আবার বিভার যদি না থাকে, বিভার্ব যদি না থাকে, হ্যাভ ভার্ব যদি না থাকে, এবং আরেক রকমের ভার্ব আছে, এটা আজকে দেখাইছি, যে এদেরকে বলে মডাল অক্সিলারি বা সেমি মডাল। এই যে এগুলো ক্যান, কুড, শেল, শুড, উইল, এই যে শব্দগুলো, এই যে এগুলো, এই যে ক্যান, কুড, শেল, শুড, উইল, মে, মাইট, অট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, এই শব্দগুলোকে বলে মডাল এবং সেমি মডাল, মডাল অক্সিলারি ভার্ব। এগুলো যদি থাকে এরপরে নট দিয়ে দিলে কোনো বাক্য নেগেটিভ হয়ে যায়। যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান নট স্পিক ইংলিশ, নট দিয়ে দিলেই হয়। বি ভার্ব থাকলে হি ইজ মাই ব্রাদার, হি ইজ নট মাই ব্রাদার, ঠিক আছে? এটা হচ্ছে বি ভার্ব এবং মডাল অক্সিলারির বেলায়। আর হ্যাভ ভার্বের বেলায় একটু ঝামেলা আছে। হ্যাভ ভার্বের বেলায় কখনো নট, কখনো ন লিখতে হয়। আই হ্যাভ বুকস, আই হ্যাভ নো বুকস, আই হ্যাভ এ বুক মানে আই হ্যাভ আ বুক, আই হ্যাভ নট আ বুক, কখনো নট কখনো ন, ঝামেলা আছে। তো আর যে বাক্যে এই বি ভার্ব নাই, হ্যাভ ভার্ব নাই, সাউন্ড হচ্ছে কোথায়? একটু মিউট করেন, যার এখানে প্রচুর সাউন্ড হচ্ছে। যে বাক্যে হ্যাভ ভার্ব নাই, বি ভার্ব নাই, মডাল ভার্ব নাই, তারা হচ্ছে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করবেন। যেমন আমাদের নাওয়াল বলেছে আই ইট রাইস, এখানে এটার মধ্যে যেহেতু ক্যান, কুড, উইল, উড নাই, এম ইজ আর ওয়াজ ওয়ারও নেই, হ্যাভ হ্যাজ হ্যাডও নেই, তাই এখানে আমরা ডু নট বা ডু নট ইউজ করব। আমি বলছিলাম আমরা তো ইউজ করতে পারি তিনটা, ডু নট ইউজ করতে পারি, ডাজ নট ইউজ করতে পারি, ডিড নটও ইউজ করতে পারি। ডু নটই আমরা কেন ইউজ করব? তখন নাওয়াল বলতে চেয়েছেন, যা নাওয়ালের উত্তর সম্পূর্ণ সঠিক। হ্যাঁ, নাওয়াল বলতে চেয়েছেন যে এই যে ভার্বটাই দেখেন, একটা ভার্বকে কয়ভাবে লেখা যায় বলছিলাম আমরা, আমাদের
আমাদের প্রথম ক্লাসে কাজ কি হবে কি কি দেখছি আমাদের একটা লেসনে, এই যে সাবজেক্ট ভার্ব। আচ্ছা, কাজ হবে তো তাই একটা ভার্বকে লেখা যায়, আমরা বলছিলাম যেমন গো, তারপর হচ্ছে গোজ, পাঁচ ভাবে লেখা যায় তাই না? গো গোজ, গো গোজ, তারপর হচ্ছে ওয়েন্ট, ওয়েন্ট, গন, গোইং, পাঁচ ভাবে লেখা যায়, এটা বলছিলাম, মনে আছে হয়তো আপনার। এটা আমাদের এর আগের লেসনে ছিল, এর আগের দিনে। তো যদি কোনো ভার্বের সাথে এস ইএস থাকে, এটা যদি হতো যে আই হি ইটস রাইস, এরকম যদি হতো, হি ইটস রাইস, এরকম যদি হতো, এই যে হি ইটস রাইস, ধরেন বাক্যটা এরকম, হি ইটস রাইস, ইএটিএস, ইটস রাইস, তখন আমরা এই যে ভার্বের সাথে, মূল ভার্ব কি ইট, তাই না ভাইয়া? কিন্তু ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, কোনো ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে তখন লিখতে হয় ডাজ নট। তখন আমরা বলতাম হি ডাজ নট ইট রাইস, হি ডাজ নট ইট রাইস, তখন কিন্তু আর ইটস বলতাম না, এই ইটের এসটা বাদ হয়ে যাবে, বাদ হয়ে গিয়া হবে হি ডাজ নট ইট রাইস। ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলা লেখার পরে মূল ভার্ব লিখতে হয়, তখন আর ভার্বের সাথে এস ইএস এগুলো থাকে না, ঠিক আছে? এরপরে নাওয়ালের পরে বলার চেষ্টা, নাওয়ালকে আমি জিজ্ঞেস করলাম যে ডিড নট কেন দিলেন না? নাওয়াল বলল যে স্যার, যদি 2 নাম্বার ভার্ব থাকে তখন আমরা ডিড ব্যবহার করি, কোনো বাক্যে যদি 2 নাম্বার ভার্ব থাকে, যেমন এই দেখেন এখানে যদি আমরা বলি, আমার প্রিয় ভাই এদিকে একটু খেয়াল করেন, আমরা যদি বলি দে প্লে ফুটবল, এই যে দে প্লে ফুটবল বা দে প্লে সকার, এটা আমরা যদি বলি, এখানে দেখেন তো আমার প্রিয় ভাইয়েরা, এখানে কি বি ভার্ব এমিজার ওয়াজার আছে? আছে? নেই নেই নাই। না স্যার। নাই। এখানে কি মডাল অক্সিলারি গুলো আছে? মডাল, সেমি মডাল? নাই। এখানে না নাই। হ্যাভ এজ হেড আছে, অর্থাৎ হ্যাভ ভার্ব নাই। তাহলে এখানে আমাদেরকে ডু নট বা ডাজ নট বা ডিড নট ব্যবহার করতে হবে। তাহলে দে প্লে সকার, দেখেন স্পোকেন ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ লেসন চলতেছে কিন্তু, কারণ একটা বাক্যকে কিভাবে, আমি বললাম যে আমি তোমাকে পছন্দ করি, আবার বলবো আমি তোমাকে পছন্দ করি না, পুরো পৃথিবী হ্যাঁ এবং না দ্বারা চলে। আমি এটা পছন্দ করি বা আমি এটা পছন্দ করি না, আমি সিলেট যাব বা আমি সিলেট যাব না, আমি পড়া শিখেছি বা আমি পড়া শিখি নাই। আপনি হ্যাঁ ভাবেও বলতে হবে, না ভাবেও বলতে হবে, আরেকভাবে বলা শিখতে হবে, প্রশ্ন করা শিখতে হবে। কিভাবে প্রশ্ন করবো? যে তুমি কি সিলেট যাবা? তুমি কি পড়া শিখছো? কেন তুমি পড়া শিখো নাই? এইরকম ভাবে যদি আপনি একটা বাক্যকে হ্যাঁ না এবং প্রশ্ন করা শিখে যান, তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ তো মূলত এটাই। আপনি সারাদিন যে কথা বলেন, বাংলায় কি কথা বলেন, মানুষকে সাধারণত কোন ঘটনা বর্ণনা করেন, আপনি বলেন যে সে আমার ভাই, সে লন্ডন গেছে, বা বলবেন না সে আমার ভাই নয়, সে লন্ডনে যাইতে পারে নাই, যায় নাই, বা বলবেন সে কি লন্ডন গেছে, তুমি কি করো, তোমার নাম কি। এই যে প্রশ্ন করা, কোনো কিছু বর্ণনা করা আর কোনো কিছু না করা, যে না আমি এটা করি না বা আমি এটা জানি না, আমি জানি আমি জানি না, আমি ঘুমাবো আমি ঘুমাবো না, আমি খাবো আমি খাবো না, এগুলো বলতে পারলে আপনার স্পোকেনের অনেক জিনিস ঠিক হয়ে যায়। এরপরে শুধু আপনি ভোকাবুলারি এনরিচ করবেন, শুধু শব্দ বাড়াবেন, সিস্টেম যদি শিখে ফেলতে পারেন কিভাবে হা বোধক না বোধক এবং প্রশ্নবোধক বাক্য ইংরেজিতে তৈরি করতে হয়। কারণ আমাদের ল্যাঙ্গুয়েজের সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে এটা, ল্যাঙ্গুয়েজ তো এর বাইরে বিশাল কিছু না ভাই। আচ্ছা, তাহলে দে প্লে সকার, তারা সকার বা ফুটবল খেলে, আমেরিকাতে ফুটবলকে সকার বলে আর কি। আচ্ছা, তাহলে এখন এখানে নাই, তাহলে ডু নট বা ডিড নট বা ডাজ নট, এখানে আমরা ইউজ করব কি, যেহেতু মূল ভার্ব আছে একদম প্রথম ভার্বটা, তাহলে আমরা লিখব দে ডু নট প্লে সকার। কিন্তু এই বাক্যটা দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, এই যে হি গোজ টু আ জু, সে একটি চিড়িয়াখানায় যায়, এখানে কিন্তু মূল ভার্বটা ছিল আমাদের গো, গো থাকলে আমরা দিতাম ডু নট, কিন্তু ভার্বের সাথে আছে এস ইএস, তাই আমরা এটাকে কি লিখবো দেখেন, আমরা লিখবো হি ডাজ নট গো টু দা জু। এই দেখেন আমরা ডাজ ইউজ করছি এবং এখানে যেটা গোস ছিল, এই গোসটাকে বানিয়ে দিয়েছি কি গো। হি ডাজ নট গো টু দা জু, সে জুতে যায় না। আর এই দেখেন নিচেরটাতে কি ছিল, এই যে এটা ছিল দে প্লে সকার, এটাকে লিখছি আমরা, মূল ভার্বই তো আছে, প্লে তো আছে, তাই ডু নট। আচ্ছা, এবার যদি বাক্যটা এরকম হয় যে দে প্লেড সকার, তারা সকার খেলেছিল, তাহলে দেখেন তো আমাদের মূল ভার্ব হচ্ছে প্লে, প্লে হচ্ছে একটা রূপ, এটা দ্বারা বোঝায় বর্তমানে খেলা করা। আমি খেলি আই প্লে, আর আমি আগে খেলেছিলাম তখন হয়ে যায় প্লেড, আই প্লেড। এটা জানেন তো সবাই নাকি ভাইরা? জি স্যার। আচ্ছা, আমি যাই, ইংরেজি কি আই
গো, আর আমি গিয়েছিলাম কি হবে? আই I ওয়েন্ট, ওয়েন্ট। ওয়েন্ট মানে যাওয়া। এই যে হি ওয়েন্ট টু এ জু, হি গোস টু এ জু মানে হচ্ছে সে একটা সে চিড়িয়াখানায় যায়। হি ওয়েন্ট টু এ জু, সে চিড়িয়াখানায় গিয়েছিল। এইরকম যদি কোনো বাক্যে আপনি দেখেন ভার্ব, প্রথম যে ভার্বটা এটা নাই, আসল ভার্ব, এদের এখানে গো নাই, আবার এসিএস লাগানো, গোজও নাই, আছে অতীতবাচক ভার্ব, তখন এখানে ডিড লিখতে হয় ভাইয়া, তখন লিখতে হয় ডিড। তাহলে হবে হি ডিড নট গো টু দ্য জু। আর ওয়েনটা কি হয়ে যাবে তখন? এই গতে চলে আসবে, এই গ তার আদি রূপে, তার আসল চেহারায় ফিরে আসবে ডিডের কারণে। আচ্ছা, দে প্লেড ক্রিকেট সোকার, এটা হয়ে যাবে দে ডিড নট প্লে সোকার। এই প্লেডের ইডি বাদ যাবে, ইডি বাদ গিয়ে এই যে আসল শব্দটা থাকবে, দে ডিড নট প্লেড সোকার। এই যে আমরা একটু দেখি, এই লেখা আছে দে ডিড নট প্লে সোকার, ডিড নট যুক্ত হয়েছে, প্লেডটা হয়ে গেছে প্লে। আর এই যে ছিল হি ডিড নট গো টু দ্য জু, এই যে ওয়েন্ট, ওয়েন্টটা কি হয়ে গিয়েছে? গো হয়ে গিয়েছে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছেন কিনা? স্যার বুঝতে পারছি। এই জি স্যার বুঝতে পারছি। এই আলোচনাটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা অনেক বড় একটা জিনিস কিন্তু শিখে ফেললাম, যদি এটুকু পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে। ঠিক আছে? সো আপনি এখন হ্যাভ ভার্বের বেলায় আমরা গতদিন দেখছিলাম যে ব্রিটিশরা একরকম বলে, আমেরিকানরা একরকম বলে। আজকে এখন আমরা সেই আলোচনায় ফিরব। আই হ্যাভ এ কার, এই যে ছিল হ্যাভ ভার্বের যে বিষয়গুলো ছিল। হ্যাভ ভার্ব, আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার। এরপরে আমার কার নাই, এটার ইংরেজি কি? তাহলে আচ্ছা দেখেন তো, এই হ্যাভ, আচ্ছা হ্যাভ কি একটা মূল ভার্ব না ভাই? হ্যাভ কে আপনি হ্যাভ ভার্ব না ধরে এটা কি হতো? এটারও তো তিনটা ফর্ম আছে নাকি? হ্যাভ, হ্যাভেরও তো 5 রকম লেখা যায়, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, লেখা যায় না বিভিন্ন ভাবে। তাহলে হ্যাভটা হচ্ছে তার মূল ভার্ব, ভার্ব 1, হ্যাজটা হচ্ছে এসিএস যুক্ত ভার্বের মতো, আর হেড হচ্ছে তার ভার্ব 2। তাই তো? এভাবে বলা যায় কিনা? যেমনি ভাবে এই যে গো, গোজ আর ওয়েন্ট, এরকম ভাবে কিন্তু হ্যাভ কে মনে করতে পারেন গো এর মতো মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, হ্যাজ হচ্ছে এসিএস যুক্ত অবস্থা, আর হেড হচ্ছে তার ভার্ব 2 অর্থাৎ পাস্ট ফর্ম, পাস্ট টেন্স। যেমন আমার আছে আই হ্যাভ, আর তার আছে হি হ্যাজ, দুইজনেরই কিন্তু আছে, বর্তমান বুঝায়। এগুলো আমরা পড়ছি, এই যে হ্যাভ ভার্বের সাথে যে রিলেশন আমরা পড়ছি। আমার আছে আই হ্যাভ, তার আছে হি হ্যাজ। আর আমাদের অতীতে ছিল তাহলে আই হ্যাড, তার অতীতে ছিল হি হ্যাড, তাই না? তাহলে হ্যাভের অতীত আছে হ্যাভ বা হ্যাজ। আমি হলে হ্যাভ, আমরা হলেও হ্যাভ, তুমি হলেও হ্যাভ, দে হলেও হ্যাভ, একাধিক ব্যক্তি বস্তু হলেও হ্যাভ, শুধু একজন ব্যক্তি বস্তু এই যে ইট হ্যাজ, শি হ্যাজ, মাই ব্রাদার হ্যাজ, এগুলা কিন্তু আমরা আমাদের পূর্ববর্তী লেসনে পড়ছি। দুইটার অর্থ হ্যাভ হ্যাজ মানে কিন্তু আছে, আর হেড মানে সবার বেলায় ছিল, হেড মানে সর্বাবস্থায় কি ছিল। মনে পড়ছে ভাইয়া? তাহলে এবার ধরেন লিখা আছে আই হ্যাভ এ কার। এবার যদি হ্যাভটাকে আপনি মনে করেন যে এটা আমার একটা মেইন ভার্ব, তাহলে তো আপনি লিখতে পারেন, এটা যদি ভার্ব 1 ধরেন তাহলে আপনি লিখবেন ডু, আই হ্যাভ এ কার, তাহলে লিখবো আমরা আই ডু নট হ্যাভ। আমরা তো জানি ডু নট বা ডাজ নট বা ডিড নট লিখতে হয়, তো আমরা লিখবো আই ডু নট হ্যাভ এ কার। আবার এই যে আছে পলাশ হ্যাজ এ গার্ডেন, তাহলে হ্যাজ থাকলে আমরা লিখবো ডাজ নট। পলাশ ডাজ নট হ্যাভ আ গার্ডেন, ওই হ্যাজটা তখন হয়ে যাবে হ্যাজ, ওই যে গোসটা যেমন গো হয়ে গিয়েছে ডাজ নট হওয়ার কারণে। তারপরে ধরেন আমি বললাম ইউ হ্যাড আ ফোন, এই অতীতে চলে গেছে, তাহলে আমরা লিখবো ইউ ডিড নট হ্যাভ আ ফোন। বুঝতে পেরেছি? একটু বুঝতে পেরেছেন কিনা এবার? ক্লিয়ার? হ্যালো, মনে হচ্ছে না ক্লিয়ার। কি নাওয়াল? হ্যাঁ স্যার, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, কোনো বাক্যে যদি হ্যাভ থাকে তাহলে আমরা বলবো ডু নট, কোনো বাক্যে যদি হ্যাজ থাকে বলবো ডাজ নট, আর হ্যাজটাকে হ্যাভ বানিয়ে দিব। কোনো বাক্যে যদি হেড থাকে আমরা লিখবো ডিড নট, আর হেডটাকে তখন হ্যাভ বানিয়ে দিব। মোট কত হচ্ছে ডু ডাজ ডিড লিখার পরে সবসময় মূল ভার্ব লিখতে হবে, মূল ভার্ব লিখতে হবে, ঠিক আছে? যেমন গো, গোজ, ওয়েন্ট, যাই থাকুক না কেন ডু ডাজ ডিড এর পরে এটা গো হয়ে যাবে। আবার হ্যাভ, হ্যাজ, হ্যাড, যাই থাকুক না কেন ডু ডাজ ডিড ব্যবহারের পরে সেটা ডু হয়ে যাবে, এই হ্যাভ হয়ে যাবে। আচ্ছা, এখন এই কাজটাই করেছে আমেরিকান ইংলিশ। এই দেখেন লিখছে আই হ্যাভ এ কার,
তারা লিখছে আই ডোন্ট হ্যাভ এ কার, হ্যাভ থাকলে ডোন্ট। তারপরে ছিল কি হি হ্যাজ এ, পলাশ হ্যাজ এ গার্ডেন, এই দেন লিখছে হ্যাজ থাকার কারণে এটা আজ দিছে তারা, যে মিস্টার পলাশ হ্যাজ নট আ গার্ডেন, মিস্টার পলাশ হ্যাজ নট এ গার্ডেন না দিয়ে লিখছে মিস্টার পলাশ ডাজ নট, হ্যাজ থাকলে ডাজ, নট আর হ্যাজটাকে হ্যাভ বানিয়ে দিয়েছে, ডাজ নট হ্যাভ আ গার্ডেন, এভাবে আমেরিকানরা বলে আর কি। তা আমি যদিও সব ক্ষেত্রে আমি ব্রিটিশকে ফলো করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার আমেরিকানগুলো ভালো লাগে। যেমন এই পদ্ধতিতে আমি কখনো বলি না যে আই হ্যাভ নট আ বুক, আমি বলি আই ডোন্ট হ্যাভ এ বুক, রাইট? এটা আমার কাছে ভালো লাগে। তারপরে সেন্টেন্স শব্দটাকে আমি সেনেন্স বলাটাকে বেশি পছন্দ করি, আমেরিকানরা সেনেন্স বলে, আমারও এটা ভালো লাগে। কারণ হচ্ছে যৌক্তিক কারণ আছে। সেন্টেন্স মানে হচ্ছে দণ্ড দেয়া, কাউকে কোনো শাস্তি দেয়া, আর সেনেন্স শব্দটার দ্বারা মূলত বাক্যকে বোঝায়, সেন্টেন্স দ্বারাও ব্রিটিশরা বাক্যকে বুঝিয়ে থাকে, আবার শাস্তি দেওয়াকেও বুঝিয়ে থাকে, এই জন্য। আচ্ছা, তাহলে আমরা এখানে চাইলে আমেরিকান পদ্ধতি ফলো করতে পারি। কোনো বাক্যে হ্যাভ থাকলে আমি লিখবো ডু নট, কোনো বাক্যে হ্যাজ থাকলে আমি লিখবো ডাজ নট, আর কোনো বাক্যে যদি হেড থাকে তাহলে আমি লিখবো ডিড নট। সর্বাবস্থায় কিন্তু আমাদেরকে মূল ভার্ব ইউজ করতে হবে, ঠিক আছে? এটুক যদি আমরা বুঝে থাকি তাহলে কিন্তু আমাদের অনেক কাজ শেষ হয়ে গিয়েছে। এবার ধরেন আমি প্রশ্ন করতে চাচ্ছি, আজকের নতুন লেসন অ্যাকচুয়ালি যা আছে, আমি বলবো যে সে আমার ভাই, তাই না? এই যে আই এম এ লয়ার, এই যে আই এম এ লয়ার, এই যে লেখা আছে দেখুন। স্যার বুঝি নাই, আবার বলেন। হ্যাভ হ্যাজ, মানে তিনটা ফর্ম বললেন, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাঁ, মানে তিনটা কোন কোন বেলা ইউজ হবে? হ্যাভ হ্যাজ হ্যাড, আবার যদি বলতেন। বুঝতে পারছি, দাও একটু। আমি আপনার কোয়েশ্চেনটা বুঝি নাই, আপনি একটু আপনার কোয়েশ্চেনটা পরিষ্কার করেন। মানে স্যার উনি বুঝে Have, গেছে has, হ্যাভ হ্যাজ হ্যাড কখন ব্যবহার করা হয়। আমার কোনো কখন কিছু ব্যবহার করা? আছে, আমার কোনো কিছু আছে, আমার একটা কার আছে, আপনি কি বলবেন? আপনার কার আছে ইংরেজি কি? আই এম এ কার। I have a car. I have a car. আচ্ছা, আই হ্যাভ এ কার। আর আপনার আগে কার ছিল, এখন নাই, এখন কি বলবেন? আই হ্যাভ এ কার, I had আই I হ্যাড এ কার। আচ্ছা, I had a car. ওকে ফাইন। আর এখন পলাশের একটা কার আছে, এটা কি বলবেন? পলাশ হ্যাভ এ কার না পলাশ হ্যাজ এ কার? কি বলবেন? এটাই তো বেশ লাগছে। কেন এটা পেস লাগার কি আছে ভাই? আমি আপনাকে আবার দেখাই, আপনি কি আমাদের এই ফর্মটা এখনো দেখেন নাই? এই ফর্মটা কি আপনি দেখেন নাই ভালো করে? এই যে ফর্ম দেখছি স্যার, দেখছি বুঝতে পারছি, আবারও জিজ্ঞেস করলাম, একটু সময় নিয়ে জিজ্ঞেস করলে ক্লিয়ার হওয়াটা বেটার। আচ্ছা, এই যে হেজের রিলেশনটা একটু খেয়াল করেন তো। এই যে হেজ কার কার সাথে হয় আর হ্যাভ কার কার সাথে, এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে আমি এবং তুমি ছাড়া, আই উই, আই এবং ইউ, এটা ছাড়া আর যত একজন মানুষ বুঝাবে বা একটি বস্তু, আই এবং ইউ ছাড়া সকল একজনের সাথে হয় হ্যাজ। এই যে হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, পলাশ হ্যাজ, মাই ব্রাদার হ্যাজ, আল্লাহ হ্যাজ, ভগবান হ্যাজ, বাংলাদেশ থার্ড হ্যাজ। পারসন, আর থার্ড পারসন সিঙ্গুলার এটা। হ্যাঁ, হ্যাজ হয়, আর সকল ক্ষেত্রে হ্যাভ হয়। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তারপর আমি যেটা বলতে চাচ্ছি, এখন আমার প্রশ্ন হচ্ছে, এই দেন এখানে একটা বাক্য যে আই এম আ লয়ার, এটার বাংলা কি? এটার বাংলা কি? আমি আইনজীবী। আমি একজন আইনজীবী। আর আমি একজন আইনজীবী নই, এটার ইংরেজি কি? আই এম নট এ I'm লায়ার। not- এখন যদি আমি জানতে চাই আমি কি একজন আইনজীবী, এটা কি হবে? এই দেখেন, এই বি বারকে সামনে নিয়ে আসবেন, এম ইজ আর ওয়াজ আপনি এটাকে সামনে নিয়ে আসলে সেটা তখন প্রশ্নবোধক বাক্য হয়, তবে শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হয়, প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। এদের আমি লিখছি এম আই এ লয়ার। তারপরে আমরা যদি বলি যে তুমি ইউ আর সো গর্জিয়াস, তুমি খুবই গর্জাস, ইউ আর সো গর্জাস, তুমি খুবই আকর্ষণীয়, সুন্দর। এবার আমরা বলবো তুমি গর্জাস নও, তাহলে হবে ইউ আর নট, এই যে আর নট গর্জাস। আর এটাকে প্রশ্নবোধক বানাতে চাইলে কি করতে হবে? এই আরটাকে সামনে নিয়ে যেতে হবে। আর ইউ সো গর্জাস, তুমি কি খুবই আকর্ষণীয়। তারপরে এই যে শি ইজ এন ইঞ্জিনিয়ার, এখন এটাকে প্রশ্ন বানাতে গেলে ইজটাকে সামনে নিতে হবে। ইজ শি এন ইঞ্জিনিয়ার দিয়ে প্রশ্নবোধক চিহ্ন, এই দেখেন ইজ শি এন ইঞ্জিনিয়ার, সেম। তারপরে এগুলা মডাল অক্সিলারি যদি থাকে সেম। এই একটু আগে যেটা হ্যাভ এ দেখছেন, আচ্ছা আই হ্যাভ এ কার, তাহলে আমরা লিখছিলাম না বলতে গেলে আই ডু নট হ্যাভ এ কার, এখন ডুটাকে সামনে নিয়ে যান, ডু আই হ্যাভ এ কার, তাহলে হয়ে যাবে আমার কি কোনো কার্ড আছে। ইউ হ্যাভ এ ফোন,
এটাকে যদি আমরা জানতে চাই তোমার কি ফোন আছে, আমরা বলবো ডু ইউ হ্যাভ এ ফোন। আচ্ছা, মিস্টার পলাশ হ্যাজ এ গার্ডেন, কারণ মিস্টার পলাশের কি কোনো বাগান আছে, আমরা বলবো ডাজ মিস্টার পলাশ হ্যাভ আ গার্ডেন। এই দেখেন এগুলো নিচে দিকে আছে, এই দেখেন ডাজ, এই যে হ্যাভ আই এ কার, তারপরে হচ্ছে এই যে ডিড দে হ্যাভ এ নাইস হাউস, এই যে ডাজ শি হ্যাভ এ ডল, তার কি একটি পুতুল আছে, এই যে আমরা এখানে লিখছিলাম পুতুল। মাই সিস্টার হ্যাজ এ ডল, আমার বোনের একটি ইয়ে আছে। তো ডাজ মাই সিস্টার হ্যাভ আ ডল বা ডাজ শি হ্যাভ আ ডল, এই যে ডাজ চলে আসছে। এভাবে প্রশ্নবোধকও কিন্তু করা যায়। তার মানে আমরা যেটা জানলাম যে নেগেটিভ করতে গেলে ওই যে বি ভার্ব বা অক্সিলারি ভার্বের পরে নট দিতে হয়, আর অন্য ক্ষেত্রে ডু ডাজ ডিড লিখতে হয় এরপরে নট। আর প্রশ্ন করার জন্য কোনো বাক্যে যদি এমিজার অর্থাৎ বি ভার্ব থাকে, এই বি ভার্বকে সামনে নিয়ে আসতে হয়, আর কিচ্ছু করা লাগে না। আমি বললাম আই এম এ স্টুডেন্ট, আমি বললাম ইউ আর এ স্টুডেন্ট, এখন তুমি কি ছাত্র, এটা আর এটা শুধু সামনে আসবে, হবে আর ইউ আ স্টুডেন্ট, তাহলে এবং শেষে কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন, তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ বাক্য, প্রশ্নবোধক বাক্য, ইন্ট্রোগেটিভ। আচ্ছা, আর আই ক্যান স্পিক ইংলিশ, এখন এটাকে প্রশ্নবোধক কিভাবে করব বলেন তো কেউ? আই ক্যান স্পিক ইংলিশ, এটার প্রশ্নবোধক কি হবে? ক্যান আই স্পিক ইংলিশ। রাইট, এই ক্যান, এই মডাল অক্সিলারিটা সামনে চলে আসবে। আমরা বললাম যে ইউ, এই যে এরকম যে ইট মে রেইন টুডে, এটার প্রশ্নবোধক কি হবে? মে ইট রেইন টুডে। এই যে आंसर, মে ইট রেইন টুডে, এই যে চলে আসছে। তারপরে শি কুড কুক ওয়েল, শি কুড, সে পারতো, কুক ওয়েল, ভালো রান্না করতে, তাহলে এটা কি, এটার প্রশ্নবোধক কি হবে? কুড কুক ওয়েল। আর কেউ বলেন না কেন, শুধু সামি ভাই বলে, বাকিরা কই? না বুঝতে পারলে আপনারা বলেন যে বুঝতে পারি নাই, আমরা উত্তর দিন। হ্যালো আরেকবার যদি বলতেন আমি ভাই, এই যে এই বাক্যটা আছে শি কুড কুক ওয়েল, এটাকে প্রশ্নবোধক কেমনে করবেন? এটার বাংলা হচ্ছে সে ভালো রান্না করতে পারতো। এখন আপনি আমাকে বলেন সে কি ভালো রান্না করতে পারতো, এটা প্রশ্ন বানাবেন কেমনে? কেউ বুঝেন নাই? ডাস কুড কুক ওয়েল যেটা হবে না কি কই আপনারা লোকজন? এটা কেমন জানি অন্য মনে হচ্ছে। কেন এখানের মধ্যে আপনার কি বি ভার্ব আছে? শি কুড কুক ওয়েল, এখানে বি ভার্ব আছে কিনা, এমিজার আছে কিনা বলেন? নাই নাই। এখানে মডাল অক্সিলারি আছে কিনা? মডাল অক্সিলারি কুড আছে, কুড আছে, তো কুড আছে, ওই কুডটাকে সামনে নিলেই তো হয়। শি কুড কুক ওয়েল, কুড শি কুক ওয়েল, তাহলেই তো হয়ে যায়। কারণ ভি ভার্ব আর মডাল অক্সিলারি পাইলে তো এটাকে সামনে নিয়ে আসলেই হয়, তখন এটা প্রশ্ন হয়ে যায়। আর না বোধক বাক্য বানাতে গেলে শুধু সামনে আনতে হয় না, শুধু এরপর একটা নোট দিতে হয়। আচ্ছা, এখন যদি আমরা বলি, খেয়াল করি গাবরানোর, স্যার এখানে যদি আমি ইট মে রেইন টুডে, এখানে যদি আমরা হচ্ছে মে ইট রেইন টুডে দিই তাহলে হবে? কি বুঝি নাই? ইট মে রেইন টুডে, এটা মে হ্যাঁ, প্রশ্নবোধক করার জন্য তো মেয়েটাকে সামনে আনতে হবে, এই যে হ্যাঁ মে ইট রেইন টুডে, তাহলে তো হয়ে যাচ্ছে প্রথমত। হ্যাঁ, এটাই তো করবেন। এই যে দেখেন না, প্রশ্নবোধক ছিল, প্রশ্নবোধক বাক্যের উদাহরণ দিয়ে দিছি, মেয়েটাকে সামনে আনবেন। আর ইট মে রেইন টুডে, আজ হয়তো বৃষ্টি হবে, আজ হয়তো বৃষ্টি হবে না, ইংরেজি কি? শুধু এই মেয়ের পরে এন একটা নোট যুক্ত করে দিবেন, এই মেয়ের পরে। এই যে ইট মায়ান্ট, মায়ান্ট মানে ম্যানট, ইট ম্যান্ট, ইট ম্যান্ট মানে ম্যানট, ইট মে নট রেইন টুডে। এই যে শি, ইউ শুড লার্ন ইংলিশ, এটার প্রশ্নবোধক কি হবে? শুড ইউ লার্ন ইংলিশ, শুড ইউ লার্ন ইংলিশ। এই যে আচ্ছা, তোমার ইংরেজি শেখা উচিত নয়, তাহলে কি হবে বলেন? You should not learn English. ইউ শুড নট লার্ন ইংলিশ, শুডের পরে নট লাগাই দিবেন, দ্যাটস ইট। আচ্ছা, এবার বলেন, আমি একটা বাক্য লিখলাম এখানে, আই ট্রাইস, আমি ভাত খাই না, ইংরেজি কি? আই ডাজ নট ইট রাইস। রাইস, আই জাস্ট ডাজ কেন হবে? ভার্বের সাথে এস আছে, ডাজ হবে। yes by yes যোগ হইলে ডাজ নট হবে। এস বাই এস যদি থাকে ইয়েস বাই ইয়েস, তাহলে এখানে কি হবে? ডিড নট হবে নাকি? কেন I don't eat rice. আই ডু নট ইট রাইস? আই ডোন্ট ইট রাইস। হ্যাঁ, এখানে ইটের পাস্ট ফর্ম যদি থাকতো অতীত, এইট, আমি খাই, আই ইট, আমি খেয়েছিলাম, আই এইট, এই যে এটা এইট থাকলে এটা ডিড নট হতো। আর ইটের সাথে এস ইএস লাগানো থাকলে ডাজ নট হতো, কিন্তু এটা ইট তো ইটই আছে,
মূল চেহারায় আছে, তাহলে হবে আই ডু নট ইট রাইস। আচ্ছা, এবার আমি কি ভাত খাই, এটা কি হবে? কি হবে? Is I eat rice? ডিড আই ইট রাইস? কি? এম আই Is I eat rice? কেন এম আই ট্রাই এখানে এম পাইলেন কই? এম যদি বাক্যে থাকে তাহলে না এমটিকে সামনে নিবেন, এখানে তো এম নাই, যার কেউ নাই তার কে আছে বলছিলাম, তার কে আছে? ডু আই ইট রাইস? ইয়া, দ্যাটস দ্য অ্যানসার। তখন এখানে লিখতে হবে ডু আই ইট রাইস। এই না বোধক করার জন্য যার সাহায্য নিছেন, তখন শুধু তারপরে নট না দিয়ে তাকে সামনে নিয়ে আসবেন। তাহলে এই যে এবার এই দেখেন কি, ডু আই ডু দ্য ওয়ার্ক, ডু ইউ রিড দ্য নিউজ পেপার, ডাজ শি গো টু এ জু। এই দেখেন শি গোজ টু এ জু ছিল না, শি গোজ টু এ জু, শি গোজ টু এ জু ছিল এখানে, তাই তো? এখানে কি আছে? এখানে ভার্বের সাথে এসইএস আছে। এবার আপনি এই ডাজটাকে সামনে নিয়ে যান, ডাজ নট না বলে, তাহলে হবে ডাজ শি গো টু আ জু। দে প্লে সকার, তাহলে হবে ডু দে প্লে সকার। মেইন ভার্ব থাকলে ডু হয়, আর এসইএস থাকলে ডাজ হয়। আর অতীতবাচক যদি হয় তাহলে এটা কি হবে? হি ওয়েন্ট টু এ জু, এটা কি হবে নওয়াল? জি স্যার। এটা কি হবে? হি ওয়েন্ট টু এ জু। এটা কিসে করব, মানে কোন সেন্টেন্সে করব? প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ। কি হবে? স্যার কি বললেন আমি বুঝি নাই, এটা তো সমস্যা তো। প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ সেন্টেন্স। হি ওয়েন্ট টু এ জু, এটাকে প্রশ্নবোধক বানান। মানে এটার অর্থ হচ্ছে সে একটা চিড়িয়াখানায় গিয়েছিল। আপনি বলবেন সে কি চিড়িয়াখানায় গিয়েছিল, প্রশ্ন করবেন। ডিড হি গো টু জু? গো টু দ্য জু। নাইস, ছোট্ট একটা হাততালি হতে পারে এর জন্য। সুমন ভাই, আপনি কি বুঝতে পেরেছেন সিস্টেমটা? হ্যাঁ, এরকম ক্লিয়ার না, আমাকে আবার দেখতে হবে। আচ্ছা, কোনো বাক্যের মধ্যে আপনারা তাহলে এই লেসনটা না দেখে আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে আমার হচ্ছে 21 দিনে ইংরেজি শেখা এর ডে 2 এবং 3টা খুব ভালোভাবে আপনারা দেখবেন। ডে 2 এবং 3 কি বললাম বলেন তো? ডে 2 আর 3 এটা দেখতে হবে কোনটা? 21 দিনে ইংরেজি শেখা। 21 দিনে ইংরেজি শেখা নামে আমার ইউটিউব চ্যানেলে যাবেন, যে জায়গায় আপনাদের ভিডিও দেওয়া হয়, ওই চ্যানেলে গিয়ে আপনি না বোঝার আর কোনো সুযোগ নাই। যে এবিসি পারতো না সেও এই কালা দেখা আমাকে বলছে যে আমরা বুঝে গিয়েছি, কারণ আমি বোর্ডে একদম দরে দরে দেখাইছি জিনিসগুলো। একটু দেখে নেবেন, এরপরে যদি না বুঝেন আমাকে কমেন্টসে আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাকে 1-to-1 বুঝাই দেব। বুঝতে পেরেছি? যারই সমস্যা, আই হোপ নাওয়ালের সমস্যা নাই, সামি ভাইয়েরও মনে হয় সমস্যা নেই, তাই না? জি স্যার। নাওয়াল, আপনি কি নেগেটিভ ইন্টারোগেটিভ বুঝতে পেরেছেন? কিভাবে প্রশ্ন করতে হয় আর কিভাবে নেগেটিভ করতে হয় এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ওকে, তারপরে অসুবিধা হলে আপনি ওই দুইটা ভিডিও দেখে নেবেন একটু কাইন্ডলি। আচ্ছা, কোনটা? 21 আমার চ্যানেলে যাবেন, স্পিকিং ইংলিশ উইথ পলাশ, গিয়ে 21 দিনে ইংরেজি শেখা নামে একটা প্লেলিস্ট পাবেন। ওই প্লেলিস্টের মধ্যে গিয়ে আপনি দেখবেন ডে 2 এবং ডে 3 এই দুইটা দিনের ভিডিও আপনি দেখবেন। আচ্ছা, এখন আছে আমাদের আমানুল্লাহ ভাই এবং আমাদের সুবন ভাইয়ের অসুবিধা যদি হয়, অবশ্যই আপনি এই দুইটা ভিডিও আগে দেখবেন, দেখার পরে আপনি নিজেই বুঝে যাবেন। আর যদি তারপরেও না বুঝেন, আমাকে আপনি পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নোট দিবেন, ঠিক আছে? তাহলে জি জি। এবং এই পিডিএফ এগুলো তো আমরা শেয়ার করে দিবই, এবং অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনি ওই ভিডিওটা দেখেন। এই ছিল এখানে আরেকটা অংশ বাকি আছে, এটা আমরা আজকে আলোচনা করব না, এটা না হলে আরো জটিল হয়ে যাবে আলোচনাটা, এটা বুঝতে পারবেন না, বেশি জটিল হয়ে যাবে। এই যে এই অংশটুকু আমরা পরের ক্লাসের সাথে আলোচনা করব, পরের ক্লাসের সাথে আমরা এই আলোচনাটা করব, পরের দিন আমরা যা পড়বো তার সাথে আমরা এইটুকু আমরা পড়বো। এটা বেশ জটিল আলোচনা। হ্যাঁ, WH ওয়ার্ড মেকিং, এটাতে অনেক আলোচনা আছে, আমরা সেটা পরবর্তী লেসনে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। আজকে আমাদের এখান থেকে বিদায় নিতে হচ্ছে আপনাদের থেকে। তবে আমি মিস করবো ইয়েকে, আমাদের চিরাঙ্গের রিপন ভাই, তারপর হচ্ছে আমাদের দেবাশিস দা, এরা তো নাই, আরো অনেকেই আছেন, তারা তো পরে হয়তো ভিডিও দেখেন। তো সবাই ভালো থাকুন নাকি? আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আমানুল্লাহ ভাই বিদায় নিচ্ছি। দোয়া করবেন নিশ্চয়ই। ওকে নাওয়াল, স্যার নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস তো আমাদের শিডিউল অনুযায়ী কবে হওয়ার কথা? আজকে কি বার?
বৃহস্পতিবার, রবিবারে হওয়ার কথা, স্যার রবিবারে হওয়ার কথা। বিশেষ কোনো অসুবিধা না হলে রবিবারে আমাদের নেক্সট ক্লাস হবে। আপনিও ভালো থাকবেন স্যার। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য জি, শুভকামনা, আপনিও ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। ওকে স্যার, আপনি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।